প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ সংবাদপত্র ও সংবাদ মাধ্যমগুলোর শীর্ষ সংবাদ নিয়ে বিশ্লেষণধর্মী অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সাথে আছি আমি বেনজির আহমেদ। আজকে অতিথি হিসেবে আমাদের সাথে আছেন হাসান হাফিজ, সম্পাদক কালের কণ্ঠ, সভাপতি জাতীয় প্রেস ক্লাব। হাফিজ ভাই, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। দর্শক, মূল অনুষ্ঠানে যাওয়ার আগে আমরা দেখে নিব আজকের বিভিন্ন পত্রিকার প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো। দৈনিক প্রথম আলো, একসঙ্গে 54 জেলায় খাল খনন শুরু, যুদ্ধে মৃতদের পাশে পাচ্ছে না যুক্তরাষ্ট্র। দৈনিক আমার দেশ, ক্ষমতার লেজুর ভিত্তিতে বিলীয়মান বাম রাজনীতি, স্কুলে ভর্তিতে লটারির পরিবর্তে ফিরছে পরীক্ষা। দৈনিক ইত্তেফাক, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, অধ্যাপক মামুন আহমেদ ইউজিসির চেয়ারম্যান। দিনাজপুরে খাল খনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। এমন দেশ গড়তে চাই যেখানে মানুষ নিজের অধিকার নিজেই প্রতিষ্ঠিত করতে পারবে। দৈনিক ইনকিলাব, বিবিসির দাবি কোনো সংকট নেই, জানালি তেলে হিমশিম। ইরানে মার্কিন ইসরায়েল সামরিক আগ্রাসন বন্ধ, ঢাকা এখন রিকশার শহর। দৈনিক নয়া দিগন্ত, খাল খননের উদ্বোধন, বিএনপির রাজনীতি মানুষের ভাগ্য পরিবর্তন করা, প্রধানমন্ত্রী। দৈনিক যুগান্তর, তারেক রহমান নেতৃত্বাধীন বিএনপি সরকারের 1 মাস, প্রতিশ্রুতি বাস্তবায়নের উজ্জ্বল সূচনা। খাল কাটা কর্মসূচি উদ্বোধনকালে তারেক রহমান, মানুষের ভাগ্যের পরিবর্তন করায় বিএনপির রাজনীতি। দৈনিক সমকাল, ভোগান্তির মূলে 8 মহাসড়কে 129 বাজার বাস স্ট্যান্ড, বিদেশের মানুষ পারলেও আমরাও দেশ সুন্দর করতে পারবো। দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। দৈনিক বাংলাদেশ প্রতিদিন, বাবার পথ ধরে খাল খননে তারেক রহমান, 60 লাখ প্রবাসী পরিবারের ঈদ কাটবে উৎকণ্ঠায়। দৈনিক কালের কণ্ঠ, ঈদ যাত্রায় কঠিন চ্যালেঞ্জ, সড়ক নৌ ও রেল যাত্রীদের কষ্ট কমানোর কিছু বিকল্প উপায়। দিনাজপুরে খাল খনন কাজের উদ্বোধনে প্রধানমন্ত্রী, জনগণ সঙ্গে থাকলে যে কোনো পরিকল্পনা সফল করতে পারব। দৈনিক মানব জমিন, কোদাল হাতে তারেক রহমান, 54 জেলায় খাল খনন শুরু, নানা শঙ্কায় দুবাই প্রবাসীরা। দৈনিক দেশ রূপান্তর, জিয়ার পথে তারেক রহমান, 54 জেলায় একযোগে খাল খনন কর্মসূচি। দৈনিক কালবেলা, বিধান থাকলেও ধর্ষণের বিচারে দীর্ঘ অপেক্ষা, দিনাজপুরে প্রধানমন্ত্রী, কৃষক ভালো থাকলে দেশের মানুষ ভালো থাকবে। বণিক বার্তা, তেল গ্যাস অনুসন্ধানে স্থলভাগ ও সাগরে আন্তর্জাতিক দরপত্রে যেতে চায় সরকার, 180 দিনের পরিকল্পনায় অগ্রাধিকার। দ্য ডেইলি স্টার, Shari pilot license exposes Biman to risks. Canal restoration goal is to boost agro-economy, says PM after launching program in 54 districts. The new age, fuel oil crisis persists across country. Iran defiant hits across region. The Daily Observer, PM opens canal re-excavation, reviving President Jia's legacy. হাফিজ ভাই, আমরা দেখছিলাম যে বিভিন্ন পত্রিকার আজকের যে শিরোনাম কিন্তু একটা কমন শিরোনাম, সবগুলিতে আমরা দেখছি প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন পরে, বিশেষ করে সেই জিয়াউর রহমানের সময়ের যেই খাল খনন কর্মসূচির, সেইটা আমরা দেখেছি গতকাল উদ্বোধন করেছেন দিনাজপুরে, এবং এজন্য সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানেরই প্রতিছবি। সারা দেশে 54টি জেলায় একযোগে খাল খনন কর্মসূচি শুরু হয়েছে। কিভাবে দেখছেন? কৃষি তো হচ্ছে বাংলাদেশের মূল ভিত্তি, তাই না? কৃষকরা যদি সম্মান পায়, তাদেরকে যদি আমরা তাদের ন্যায্য মূল্য দিতে পারি, তাহলেই তো দেশের অনেক সংকট কেটে যায়। আপনি দেখবেন যে আমরা যে পণ্য ব্যবহার করি, নিত্য পণ্য যেগুলি কৃষকরা উৎপাদন করেন মাথার ঘাম পায়ে ফেলে, তারা কিন্তু উৎপাদক পর্যায়ে সেই মূল্যটা পান না। মধ্যস্বত্বভোগীর মাধ্যমে এসে শহরে এটা অনেক দামে বিক্রি হয়, কিন্তু তারা তাদের উৎপাদন খরচটা পর্যন্ত পান না। তো এই সিস্টেমটা তো বদলাতে হবে। খাল খনন সবগুলি মিলিয়ে একটা কিন্তু সমন্বিত পরিকল্পনা, সেটা যদি আমরা দেখি তাহলে অর্থনৈতিক সমৃদ্ধি অবশ্যই আমরা অর্জন করতে পারবো, যদি ব্যবস্থাপনায় সততা থাকে, স্বচ্ছতা থাকে, দৃঢ়তা থাকে এবং বাস্তবোচিত যদি কর্মসূচি আপনার থাকে, ধারাবাহিকতা থাকে, তাহলেই কিন্তু অবশ্যই দেশের ভাগ্য 1 বছরেই পরিবর্তন করা সম্ভব। আমরা দেখেছি যে 1 মাসের মধ্যে অনেক গুণগত ইতিবাচক পরিবর্তন আমরা লক্ষ্য করেছি সরকারের, এবং আমরা আশাবাদী হতে চাই যে জুলাইয়ের যেই ছাত্র গণ অভ্যুত্থান, সেখানে যে রক্তের যেই
প্লাবন ছিল, সে একটা জনপ্রত্যাশা ছিল যে একটা পরিবর্তনের, বৈষম্যমুক্ত একটা সমাজ প্রতিষ্ঠা, দেশ প্রতিষ্ঠা, সেটার দিকে দেশ এগিয়ে যাচ্ছে। বিরোধিতা থাকবে এবং আমাদের শঙ্কা ছিল যে নির্বাচন হবে কিনা। শেষ পর্যন্ত অনেক সুন্দর নির্বাচন হয়েছে সবার অংশগ্রহণে এবং এটা আন্তর্জাতিক মহলে গ্রহণযোগ্য হয়েছে। আমরা আশা করব গণতান্ত্রিক সেই সংস্কৃতিটা আমাদের মধ্যে প্রতিষ্ঠিত হবে এবং একটা শালীন, একটা সহিষ্ণু সমাজ আমরা গড়ে তুলতে পারব। 17ই ফেব্রুয়ারি বর্তমান সরকার তারেক রহমানের নেতৃত্বাধীন যে সরকার শপথ নিয়েছিল, আজকেই 17 আপনার মার্চ, এক মাস সরকারের এক মাসে আমরা দেখেছি তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে তার যে উদ্যম চলা, বিভিন্ন কর্মসূচি, এর মধ্যে কিন্তু নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবে ফ্যামিলি কার্ড দিয়েছেন। আগামী 14 এপ্রিল পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ করবেন। ইমাম মুয়াজ্জিনদের মধ্যে ভাতা দিয়েছেন। অর্থাৎ এই এক মাসের মধ্যে অনেকগুলো কাজ তিনি করেছেন। এই এক মাসে তারেক রহমান নেতৃত্বাধীন সরকারকে কিভাবে মূল্যায়ন করবেন? এটা একটা রোল মডেল কিন্তু হতে যাচ্ছে। আপনি দেখবেন যে ভারতের পশ্চিমবঙ্গে কিন্তু ইমাম এবং পুরোহিতদের সম্মানে বৃদ্ধি করা হয়েছে, বাংলাদেশ আগে করেছে। সুতরাং আমরা এমন কিছু দৃষ্টান্ত স্থাপন করতে চাই যেগুলি বিশ্ববাসী অনুকরণ করবে। আমাদের অনেক সম্পদ আছে, জনসম্পদ সবচেয়ে বেশি, তাদের যদি আমরা ঠিকমতো কাজে লাগাতে পারি, কেন আমরা শ্রমিকের কাজ করব? আমাদের মেধা আছে, আমাদের যোগ্যতা আছে, আমাদের দক্ষতা আছে, ইচ্ছা আছে, দেশপ্রেম আছে। তো সুতরাং সেটাকে সেরকম সঠিক নেতৃত্ব আমরা যদি পাই তাহলে অবশ্যই আমরা একটা উন্নত দেশ হিসেবে নিজেদেরকে গড়ে তুলতে পারি। সেটার লক্ষণ আমরা দেখতে পাচ্ছি। আমরা হানাহানি ভুলে গিয়ে, ছোট ছোট সংকীর্ণ স্বার্থের কথা ভুলে গিয়ে আমরা দেশটাকে যেন গড়ে তুলতে পারি। সেইভাবে আমরা 18 কোটি মানুষ সবাই যেন ঐক্যবদ্ধ থাকি স্বাধীনতা, সার্বভৌমত্বের প্রশ্নে, সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশ্নে এবং মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করার প্রশ্নে, বৈষম্যমুক্ত সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে যদি আমরা এগিয়ে যেতে পারি, সেটাই কিন্তু আমাদের নতুন প্রজন্মের কাছে আমাদের সবচেয়ে বড় উপহার হবে এবং এইটাই যেন আমরা করে যেতে পারি। সবার সেই লক্ষ্যে যার যার ক্ষেত্র থেকে ভূমিকাটা পালন করা প্রয়োজন। আমরা দেখেছি সংসদ তো শুরু হলো গত 12 আপনার তারিখে, যেখানে আপনার সংসদ প্রাণবন্ত আলোচনা হয়েছে, বিরোধী দল ওয়াকআউট করেছে বিভিন্ন ইস্যুতে। একটা বিষয় নিয়ে আপনার আবারও একটু সমস্যা দেখাচ্ছে, জুলাই সনদ যে বাস্তবায়ন, বিশেষ করে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনি দেখেছেন যে বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে তারা জুলাই সনদ আলোকেই দেশ পরিচালনা করবে। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে বিএনপি গণভোটের পক্ষে থাকলেও সংস্কার পরিষদ নিয়ে বিরোধিতা করছে। এনসিপির আহ্বায়ক এবং সংসদের বিরোধী দলীয় যেই আপনার উপনেতা নাহিদ গতকাল বলেছেন সংস্কারের বিপক্ষে অবস্থান নিয়েছে সরকার, এবং নাহিদ আরও বলেছেন যদি সংবিধানের মৌলিক কাঠামোতে পরিবর্তন করতে প্রয়োজনে সেইটাকে পরিবর্তন করা উচিত। অন্যদিকে বিএনপি পক্ষ থেকে বলা হয়েছে মৌলিক পরিবর্তন করা সম্ভব না, সেক্ষেত্রে অ্যাপেক্স বা সর্বোচ্চ আদালতও কোনো বিষয় যেতে পারে, কিন্তু তারা বলছে যদি না হয় তাহলে প্রয়োজনে রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছেন এনসিপি সহ। তো আমরা দেখেছি যে এই বিষয়গুলো নিয়ে আবার সমস্যা বাড়ছে, কিভাবে দেখছেন? এটা থাকবে, গণতন্ত্রে তো বিরোধিতা থাকবে, কিন্তু সেটা যেন একটা মানে যৌক্তিক হয়। আপনি প্রথম দিনই ওয়াকআউটটা না করলেই হতো, তাই না? জাতীয় সঙ্গীত পরিবেশনার সময় বসে থেকেছে, সেটাই যাই হোক, সেটা তো ঠিক হয়নি। তো এগুলি মানুষ কিন্তু এগুলি পর্যবেক্ষণে রাখছে। পরবর্তী নির্বাচন যখন হবে তখন কিন্তু এগুলি হিসাবটা দিতে হবে। অবশ্যই বিরোধী দল গঠনমূলক সমালোচনা করবে, আন্দোলন করার অধিকারও তাদের আছে, ওয়াকআউট করার অধিকার আছে, কিন্তু সূচনায় আমরা যেটা দেখেছি সেটা প্রত্যাশিত ছিল না। এটা সেদিন না করলেও হতো, পরে করা যেত। আর সংবিধান সংস্কার যদি প্রয়োজন হয়, বিএনপির তো সেই রকম নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে, তারা প্রয়োজন মনে করলে সেটা করবে, তাই না? এখন তো সংবিধান আমরা অর্ধেক মেনেছি, অর্ধেক মানি নাই। সেই অর্থে এখন একটা আস্তে আস্তে আশা করি একটা স্ট্রিমলাইন্ড হবে সব কিছুই, এটা আমরা প্রত্যাশা করতে পারি। তো বিরোধী দলের এই এখনই এত হুমকি দেওয়ার তো মানে অবস্থা হয় না। সংসদ বসেছে কয়দিন মাত্র, তাই না? কাজটা করতে দিতে হবে তাদেরকে, এবং তাদেরকে তো ডেপুটি স্পিকার পদ অফার করা হয়েছিল, তারা সেটা নেন নাই। তো সেটা নেবেন আর হয়তো পরে, কিংবা নাও নিতে পারেন। তো একটা তো সেই জেস্টারটা আমরা দেখেছি যে এটা অতীতকালের কোনো সরকারের কাছ থেকে আমরা দেখিনি যে বিরোধী দলকে এইভাবে অফার করা। তো এটা তো একটা ঐক্যবদ্ধ একটা প্রয়াসের একটা প্রতিফলন, কাজের কথায় এবং কাজের মধ্যে মিল আমরা দেখতে চাই, সেটা আমরা দেখতে পাচ্ছি। তো আশা করি যে আরও এটার ক্ষেত্রটা প্রসারিত হবে এবং এটা শুধু দুই পক্ষই যেন সেই ক্ষেত্রে দায়িত্বশীলতার পরিচয় দেয়, একটা ছাড়ের জায়গা, একটা সহনশীলতার জায়গা, একটা পারস্পরিক শ্রদ্ধাশীলতার জায়গা, একটা আস্থার জায়গা যেন তারা তৈরি করেন। এটাই আমাদের প্রত্যাশা, সাধারণ মানুষের প্রত্যাশাটা তাই। তারা এত কষ্ট করে নির্বাচন অংশগ্রহণ করেছে, সবাই তাদের পছন্দ মতো প্রার্থীকে নির্বাচন করেছে। সেটার মধ্যে যদি ভুলভ্রান্তি থাকে ভবিষ্যতে পরবর্তী নির্বাচনে সেটা কারেকশন হবে। আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু
মন্ত্রী কিংবা এমপি দায়িত্বহীন উক্তি করেছেন, সেটার ব্যাপারে প্রধানমন্ত্রী তারেক রহমান সতর্ক করে দিয়েছেন। চলনে বলনে আচরণে যেন সতর্ক থাকেন তারা। আমরা অতীতকালে দেখেছি যে শেখ হাসিনার ফ্যাসিস্ট আমলে যারা যত মন্ত্রী এমপিরা দুর্নীতি করেছে তারা তত পুরস্কৃত হয়েছে। সেইটা বাংলাদেশের সব কিছুকে ধ্বংস করে দিয়েছে, একটা বিপর্যয়ের মধ্যে ঠেলে দিয়েছে। আমরা সেই সংশোধনের পর্যায়টা যদি শুরুর থেকে দেখি তাহলে তারা সতর্ক থাকবেন এবং দায়িত্বশীল আচরণ করবেন, দুর্নীতি, স্বজনপ্রীতি, সম্পদ পাচার এগুলি থেকে বিরত থাকবেন। আমরা এর মধ্যেও দেখেছি যে সরকারি দল, বিরোধী দল তারা কিন্তু একটা ত্যাগ স্বীকার করেছে যে সরকারি প্লট তারা নেবেন না এবং শুল্কমুক্ত গাড়ির সুবিধা তারা নেবেন না। এটাও একটা বড় ধরনের গুণগত পরিবর্তন। আমরা তো একদিনের মধ্যে সমস্ত কিছু আশা করতে পারি না, আমাদের তাদেরকে একটু সময় দিতে হবে। 1 মাস মাত্র হয়েছে এই সরকারের, এখনও এই সরকার শিশু, তাই না? তাদেরকে আরও একটু সময় দেই, আমরা কাজ করতে দেই, তাদেরকে সহায়তা করি। প্রথমেই যদি তাদেরকে একদম বিরোধিতায় ঠেলে গুতুগুতি শুরু করে দেয় সেটা তো প্রত্যাশিত হবে না, সেটা বাঞ্ছনীয় হবে না। তাদেরকে কাজ করার সুযোগটা দিতে হবে, সময়টা দিতে হবে। কিছু কিছু জায়গায় আমরা দেখেছি আইনশৃঙ্খলা প্রস্তুতির কিছু আপনার যেমন অনেকাংশে আপনার হচ্ছে অবনতি হচ্ছে। এক্ষেত্রে এই নতুন সরকারের ক্ষেত্রে আইনশৃঙ্খলা প্রস্তুতি কিভাবে মানে কিভাবে কন্ট্রোল করা উচিত? এটা তো তারা চেষ্টা করছে, পুলিশ অনেকখানি ঘুরে দাঁড়িয়েছে। পুলিশ কিন্তু এটা প্রশংসা করতেই হবে, নির্বাচনে কিন্তু তারা দৃঢ়তার পরিচয় দিয়েছে। আপনি দেখেন যে নির্বাচন কিন্তু প্রাণ ঝরেনি সেই অর্থে, তাই না? স্বাভাবিক মৃত্যু 2-4টা হয়েছে, সেটা তো হতেই পারে, কিন্তু বড় ধরনের সহিংসতা এবং আপনি এখনও ঈদযাত্রার মধ্যেও আমরা সেই ধরনের বিশৃঙ্খলা এখনও দেখি নাই, যেটা অন্যান্য বছর আমরা দেখে থাকি। সুতরাং এই ব্যবস্থাপনাটা যত সঠিক হবে, আন্তরিক হবে এবং দৃঢ়তার সঙ্গে তারা এটা করতে পারবেন, সেটা তত সাফল্য তাদের কাছে এসে ধরা দেবে। আমরা অন্তর্বর্তী সরকারের মধ্যে দেখেছি তাদের অনেক ক্ষেত্রে তাদের দৃঢ়তার অভাব দেখেছি, বিচক্ষণতার অভাব দেখেছি, পরিপক্কতার অভাব দেখেছি। ফলে দেশের মধ্যে সেই সংকটগুলি এখনও জিয়ে আছে, সেগুলিকে আস্তে আস্তে সর্ট আউট করতে হবে। আপনি দেখেন মশার ব্যাপারটাই দেখেন, সেই মশার যেগুলি কিন্তু এত দিনেও এত মানুষের প্রাণ গেছে ডেঙ্গুতে, কিন্তু সেইভাবে সেটা অ্যাড্রেস করা হয় নাই। যদি আগের থেকে পরিকল্পনা থাকতো, সত্যিকারের কার্যকর একটা উদ্যোগ থাকতো, ব্যাপক একটা বাস্তবোচিত একটা কার্যক্রম থাকতো, তাহলে কিন্তু এত প্রাণহানি আমরা দেখতাম না, আমরা অনেকখানি নিয়ন্ত্রণ করতে সক্ষম হতাম। এই সরকারও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু করেছেন। আশা করা যায় যে মশার ব্যাপারেও আমরা সারা দেশে কিন্তু এই মশার উৎপাত বেড়ে চলেছে, সেগুলি এই সংকট মোকাবেলা করা সম্ভব। আরেকটি সংবাদ হচ্ছে আপনার স্কুলে, অর্থাৎ এতদিন আমরা দেখেছি লটারির মাধ্যমে যে পরীক্ষা হতো প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত, গতকাল শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি পরিপত্র জারি করা হয়েছে এবং শিক্ষামন্ত্রী বলেছেন এখন থেকে পরীক্ষা হবে, অর্থাৎ লটারি বাদ। এক্ষেত্রে আবার অনেকে আপনার এটার সমালোচনা করেছেন। অভিভাবক ফোরাম বলছে যদি লটারি বাদ দিয়ে পরীক্ষা হয় বাচ্চাদের উপর চাপ বাড়বে এবং কোচিং বাণিজ্য সম্প্রসারণ হবে, অর্থাৎ কোচিং বাণিজ্য বাড়বে, যেটা নিয়ন্ত্রণ করা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব নয়। এটা কীভাবে দেখেন? চিরকাল তো পরীক্ষার মাধ্যমে তো ভর্তিটা হয়েছে। লটারি হলে আপনি একজন মেধাবী, আপনি পরীক্ষা দিন, আপনি লটারিতে আসলে না, তো আপনার সারাটা জীবন ধ্বংস হয়ে যাবে, তাই না? সুতরাং এটা তো আমি মনে করি যে একটা কার্যকর উপযোগী একটা বাস্তব উপযোগী একটা পদক্ষেপ নেওয়া হয়েছে। আপনি জানেন যে করোনাকালের থেকে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস করে দেওয়া হয়েছে, স্কুইজ করে, সংকুচিত করে। পার্শ্ববর্তী দেশেও কিন্তু এরকম করোনার সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করা হয় না, বাংলাদেশে তারপরে সিলেবাসটাকে কমিয়ে এনে শিক্ষা ব্যবস্থাটাকে এটা একটা সুপরিকল্পিত ষড়যন্ত্রের অংশ বলে মনে করা হয়। তো আমরা সেটার থেকে ফিরে আসবো। নকল টকল, তারপরে শিক্ষাঙ্গনে কিন্তু দুর্নীতি, স্বজনপ্রীতি, সমস্ত ব্যবস্থা কিন্তু স্বৈরাচারী সরকার 1.5 দশকেরও বেশি সময় ধরে ধ্বংস করে দিয়েছে। সেই ভগ্নস্তূপের থেকে কিন্তু এই সরকার একটা সুশৃঙ্খল একটা পরিস্থিতির দিকে এগুচ্ছে। তাদেরকে আমাদের সময় দিতে হবে। সমালোচনা আপনার হবেই, আপনি যেই কাজই করেন না কেন সমালোচনা হবেই, কিন্তু তার মধ্যে যেটা সঠিক এবং বিবেকবান মানুষের মতো যদি আপনি আচরণ করেন এবং সেই অনুযায়ী কার্যক্রম পরিচালনা করেন এবং সততার সঙ্গে, স্বচ্ছতার সঙ্গে, দুর্নীতিমুক্তভাবে, আন্তরিকভাবে, দেশপ্রেমের সঙ্গে যদি কাজটা করেন, অবশ্যই সেটার সুফল আপনি পাবেন। আমরা জানি যে এই শিক্ষামন্ত্রী আগে নকল দমন করে সফল হয়েছিলেন এবং দৃঢ়তার সঙ্গে তিনি সেই পরিস্থিতি মোকাবেলা করেছিলেন। আমরা আশা করব যে এইবারও একটা বাস্তবোচিত এবং বিজ্ঞানসম্মত অনেক শিক্ষা ব্যবস্থার মধ্যে তিনি মৌলিক পরিবর্তন আনতে সক্ষম হবেন, যেটা জাতির মেরুদণ্ড বলা হয় শিক্ষাকে, সেটা যেন আমরা আবার ফিরে পাই, আমরা সত্যিকারের একটা শিক্ষিত প্রজন্ম যেন গড়ে তুলতে পারি, সেই প্রত্যাশাই আমাদের থাকবে।
আরেকটা বিষয় আপনার শিক্ষা মন্ত্রণালয় থেকে যেটা বলা হয়েছে, স্কুল কলেজের বেসরকারি যে ম্যানেজিং কমিটি সভাপতি, এই উদ্যোগটা নিঃসন্দেহে ভালো, আপনি কিভাবে দেখবেন যে এটা ডিগ্রি পাস কিন্তু হতে হবে একটা স্নাতক? বিভ্রান্তিকর সংবাদ তৈরি করা হয়েছিল যে শিক্ষাগত যোগ্যতা তুলে দেওয়া হয়েছে, কিন্তু মন্ত্রী দৃঢ়তার সঙ্গে বলেছেন যে মিনিমাম যোগ্যতা হবে স্নাতক পাস। তো সেখানে বিভ্রান্তিটা দূর হয়েছে, সেটাও একটা ভালো লক্ষণ। কারণ শিক্ষিত না হলে টাকার জোরে অনেকে কিন্তু কালো টাকার জোরে হয়ে যেতে পারতো। তো যিনি শিক্ষিত তিনি শিক্ষার মর্মটা বুঝবেন এবং সেইভাবে উনি তার বিবেক দ্বারা পরিচালিত হবেন এবং সত্যিকার অর্থেই একটা সুশৃঙ্খল পরিস্থিতি আমরা আশা করতে পারি সেখানে। আরেকটা বিষয় হচ্ছে আপনার ভারতে ভিসা চালু। আমরা দেখেছি যে বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পর থেকে এবং হাসিনা পতনের পর কিন্তু ভারতের সাথে আমাদের সম্পর্কে টানাপোড়েন, এবং নতুন সরকার আসার পর কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা শিথিল হচ্ছে। ভারতে বাংলাদেশের হাই কমিশনার প্রণয় বার্মা গতকাল বলেছেন এতদিন যে ভিসা চালু ছিল না অর্থাৎ পর্যটকদের, সেইটা আপনার তারা পর্যায়ক্রমে উদ্যোগ নিচ্ছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন যে ওসমান হাদি হত্যায় যেই পশ্চিমবঙ্গে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, সেই তাদের পরিচয় জানার জন্য যে কনসুলার অ্যাক্সেস এ বিষয়ে আবেদন করা হয়েছে, এখনো পর্যন্ত এখনো সেটা পাওয়া আবেদন যায়নি। করা হয়নি। তো এই বিষয়গুলো হ্যাঁ, কিভাবে দেখবেন? সেটা আশা করি হবে। কারণ এই টানাপোড়েনটা ভারতের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতিকর। আমরা চাই যে একটা সৎ প্রতিবেশী সুলভ আচরণ আমাদের মধ্যে থাকবে। ভারত আমাদের বন্ধু, আমাদের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে, আমরা কৃতজ্ঞ। আমরা চাইব সমতার ভিত্তিতে, ন্যায্যতার ভিত্তিতে যেন আমাদের সম্পর্কটা থাকে। সেটা ভারত অবশ্য আগেও বলেছে যে ইন্টারিম সরকারের সময় তারা সেটাকে স্বীকার করতে চায়নি, তারা বলেছে নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করবে। তো এখন সরকার নির্বাচিত আমরা পেয়েছি। ভারত কিন্তু আস্তে আস্তে সেই যে ভুল বোঝাবুঝিগুলি আস্তে আস্তে দূর হচ্ছে। আমরা ভারতের কাছে ডিজেলও চেয়েছি, যে বিশ্বব্যাপী যে জ্বালানি সংকট, আশা করি ভারত সেখানে সহায়তার হাত বাড়িয়ে দেবে। বা আমাদের পর্যটন ভিসা যে বন্ধ হয়েছিল, ভারতের কিন্তু অনেক ক্ষতিও হয়েছে। তাতে পেঁয়াজ আমাদের এখানে রপ্তানি করতো, 98% রপ্তানি করতো, সেটা টোটাল বন্ধ হয়ে গিয়েছিল। পেঁয়াজে তো আমাদের স্বনির্ভরতা আমরা অনেকখানি অর্জন করতে পেরেছি। একসময় কোরবানির গরুর জন্য ভারতের উপরে আমাদের নির্ভরতা ছিল, সেটাও কিন্তু আমরা নিজেদের পায়ে দাঁড়িয়েছি। তো সেটা একদিক দিয়ে ভালো হয়েছে, কিন্তু বাংলাদেশের জন্য স্বনির্ভরতা অর্জনের জন্য আসলে এইটাই নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন। আমাদের যদি দেয়ালে পিঠ থেকে যায় তখন আমরা নিশ্চয়ই রুখে দাঁড়াই। আমরা কিন্তু বীরের জাতি, আমরা কিন্তু মুক্তিযুদ্ধের মাধ্যমে মানে প্রাণ দানের মাধ্যমে আমরা দেশটাকে স্বাধীন করেছি, লাল সবুজের পতাকা অর্জন করেছি। সুতরাং আমাদের অন্য দেশগুলির থেকে আমাদের স্বাতন্ত্র আছে। আমাদের মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এবং আমরা যে জেএনজি আন্দোলন আমরা করেছি সেটা কিন্তু অন্য দেশের মডেল হিসেবে নেপালে আপনি দেখেন, সেটা কিন্তু তারা সাকসেসফুলি নিয়েছে। একটু আগে বললাম যে এই যে মসজিদের মুয়াজ্জিনদের ভাতা, তারপরে ইমামদের ভাতা, সেটা ভারত কিন্তু ফলো করেছে। এই গতকালের না পরশুর খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় তাদের পুরোহিত এবং মুয়াজ্জিনদের ভাতা বাড়িয়ে দিয়েছেন। সেটা ভালো। সমাজের সবাইকে নিয়ে তো আমাদের কাজ করতে হবে, তাই না? কেউ যদি বঞ্চিত থাকে তাহলে তো হবে না। আপনার যেই ফ্যামিলি কার্ড উদ্বোধন করা হলো একটা করাইল বস্তিতে, এটা বগুড়ায় হওয়ার কথা ছিল, ঢাকায় আনা হয়েছে। তো এটা কথায় এবং কাজে আমরা মিল দেখতে পাচ্ছি। আগে আমরা দেখতাম যে মুখে মুখে বড় বড় কথা বলা হয়, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে গোষ্ঠী তোষণ হতো। একটা দলের জন্য, একটা গোষ্ঠীর জন্য সম্পদ পাচার হয়ে যেত। এবং ধর্ষণের সেঞ্চুরির কথা আমরা জানি, বীর দর্পে দেখেছি। এবং দখলবাজি, লুটপাট, দৌরাত্ম্য, স্বজনপ্রীতি, দখলবাজি, চাঁদাবাজি, সেগুলির ভয়ঙ্কর অবস্থা মানুষ প্রত্যক্ষ করেছে। মানুষ বিরক্ত হয়ে তারপরে কিন্তু একসময় রুখে দাঁড়িয়েছে। তখনই গণ অভ্যুত্থানটা হয়েছে সেই স্বৈরাচারী সরকারের পতনের জন্য। তা আমরা আশা করব এখন সেটার পরে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রায় আমরা ফিরছি। সেই সংস্কৃতিটা যেন চালু হয় এবং পারস্পরিক শ্রদ্ধাশীলতা, আস্থার জায়গাটা যেন তৈরি হয়। বিরোধী দলও যেন দায়িত্বশীল আচরণ করে এবং সরকারি দলও যে এত বেশি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়েছে তারা যেন সেই আত্মম্ভরিতায় না ভোগে এবং তারা যেন সতর্ক থাকে, তারা যেন দায়িত্বশীলতার পরিচয় দেয়। তাদেরও বিপদ আছে, তারাও যেন সতর্ক থাকে, সেটাও আমরা আশা করব। দুই দিক থেকেই আমরা চাইব যে দেশের জন্য তারা যেন স্যাক্রিফাইস করেন এবং ভবিষ্যতে তারা জনপ্রতিনিধি হওয়ার জন্য যেরকম কাজ করা দরকার সেটা করবেন, না হলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বিভিন্ন জেলায় জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হচ্ছে, আপনি দেখেছেন এরই মধ্যে সব 42 থেকে 50 জেলা হচ্ছে। এ নিয়ে আবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী নির্বাচন অর্থাৎ স্থানীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা আপনার পায়তারা বা স্বজনপ্রীতির অভিযোগ করছে। তারা বলছে এই কারণেই এই জেলা প্রশাসক নিয়োগ দিচ্ছে ক্ষমতাসীন দল। কীভাবে দেখবেন? না, এটা তো সমালোচনা তো থাকবে। এখন তো তারা তাদের পছন্দসই প্রশাসনকে ঢেলে সাজাবে, তাই না? এটা আগে আমরা দেখেছি 3 স্তরে কিন্তু সেই মানে আগে ডিএনএ টেস্ট করে বলা হয় যে
বিসিএসে পরীক্ষা নেওয়া হতো, যোগ্যতা থাকলেও হতো না, ছাত্রলীগ হলে কিন্তু যোগ্যতা না থাকলেও তার চাকরি হতো। সেগুলির থেকে আমরা বেরিয়ে আসতে চেষ্টা করছি। অবশ্যই আমরা আশা করব যে একটা সুস্থ এবং মানে নিরপেক্ষ প্রশাসন গড়ে উঠবে এবং দেশপ্রেমের প্রতি তারা অঙ্গীকারবদ্ধ থাকবেন, মানুষের কল্যাণের জন্য তারা নিবেদিত প্রাণ হবেন। আমরা দেখছি যে প্রধানমন্ত্রী কিন্তু শনিবারে অফিস করছেন, মিনিমাম সিকিউরিটি নিয়ে চলাচল করছেন এবং সাধ্যমতো মানুষের পক্ষে থাকছেন যতটা সম্ভব, কিন্তু সেরকম বিনয়ের সঙ্গে তিনি কাজকর্ম করে পরিচালনা করে যাচ্ছেন। সেই আত্মম্ভরিতা নাই, তার মধ্যে অতিচারিতা নাই। আমরা দেখেছি তার কথায় বার্তায়, কিন্তু আমরা জিঘাংসা প্রতিহিংসার কোনো কিছু আমরা দেখতে পাচ্ছি, যেটা বাংলাদেশে একটা বিরল ঘটনা। আগে তো শেখ হাসিনা বক্তৃতা দিলে সেটার মধ্যে তো বেশিরভাগ জুড়ে প্রতিহিংসা থাকতো, অতীতে কি করেছে, একটা পারিবারিক একটা দেশটাকে আপনি জানেন সমস্ত প্রতিষ্ঠানের নাম তাদের পরিবারের নামে করা হয়েছিল, একটা দেশটাকে পুরাটা কুক্ষিগত করে ফেলা হয়েছিল, একটা পারিবারিক সম্পত্তিতে পরিণত করা হয়েছিল, গণভবন লিখে নেওয়া হয়েছিল 101 টাকা না কত টাকায়। তো এইসব সংস্কৃতির থেকে তো আমাদের মুক্ত হতে হবে। আমরা তো এটা 18 কোটি মানুষের দেশ, দেশের মালিক জনগণ, গণতন্ত্রের যেই মূল কথা, তাদের মধ্যে সেন্স অফ বিলঙ্গিংটা তৈরি করার জন্য এই নির্বাচনে আমরা একটা ধাপ পেরিয়েছি এবং আরও নির্বাচন হবে, সুষ্ঠু নির্বাচন, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এসছে আপনি জানেন। সেখানে কিন্তু আগের যেই সিস্টেম সেটার মধ্যে আমরা এসেছি, সেটা তুলে দিয়েই কিন্তু শেখ হাসিনা কিয়ামত পর্যন্ত নিজের ক্ষমতা কুক্ষিগত করার জন্য এরকম অপশাসনের সূচনা করেছিলেন এবং দীর্ঘদিন কিন্তু দৌরাত্ম, কত মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন, গুম হয়েছে, খুন হয়েছে, মানুষ ঘরছাড়া হয়েছে, সম্পদ লুট হয়েছে, সম্পদ পাচার হয়েছে, কত ধ্বংস করে ফেলেছে সমস্ত সেক্টর। সেই করটির মধ্যে কিন্তু এখন এই কঙ্কালের মধ্যে থেকে কিন্তু আমাদের অঙ্কুর, স্বপ্ন এবং আশাবাদের অঙ্কুর আমাদের জাগিয়ে তুলতে হবে এবং সেটাকে লালন করতে হবে, তারপরেই কিন্তু সেটার ফসলটা আমরা ঘরে ঘরে পৌঁছে দিতে পারবো। এক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে আগের সরকারগুলো আমরা দেখেছি গত 17 বছরে, আপনি যেটা বলেছেন যে প্রতিটা প্রতিষ্ঠানকে আপনার করাপ্টেড করে দিয়েছিল। এই সরকারের চ্যালেঞ্জ মোকাবেলায় আপনি কি মনে করছেন যে দুর্নীতি প্রতিরোধের ক্ষেত্রে কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে? সেটা তো তারা প্রশাসনকে ঢেলে সাজাচ্ছেন এবং আমরা দেখেছি এই সরকার ক্ষমতায় আসার আগে তাদের দলের উচ্ছৃঙ্খল কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। সেটাও একটা নজিরবিহীন ঘটনা। তো এই একটা বড় দলের মধ্যে থাকেই কিছু অসদাচরণ, উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলা, মানে ক্ষমতার অপব্যবহারের প্রবণতা থাকে, সেগুলি তারা কঠোর হাতে দমন করেছে। আমরা আশা করব যে সরকারের মধ্যে থেকেও তারা যদি সেই ধরনের কিছু দেখেন তাহলে তারা সেটা সতর্ক থাকবেন এবং ব্যবস্থা নেবেন। তাহলে মানুষ তাদের প্রতি আস্থাটা রাখবে, শ্রদ্ধাটা রাখবে এবং ভবিষ্যতেও তারা মানুষের কাছে পৌঁছতে পারবেন। মানুষের ভাষাটা যদি তারা বুঝতে পারেন, দেয়াল লিখনটা যদি পড়েন, তাহলেই কিন্তু তারা অনেক কিছুর থেকে সতর্ক থাকতে পারেন। সংসদের মধ্যে আমরা দেখেছি যে দায়িত্বশীল বিরোধী দল আচরণ করবে এবং সংবাদপত্রের স্বাধীনতা, যেটা আগে লুণ্ঠন করে নেওয়া হয়েছিল, সংবাদপত্রকে গলা টিপে ধরা হয়েছিল ক্ষমতায় টিকে থাকার জন্য, বশংবদ এবং অনুকূল এবং একটা পেটোয়া তল্পিবাহক একটা সাংবাদিকতার একটা সংস্কৃতি, অপসংস্কৃতি প্রতিষ্ঠা করা হয়েছিল, সেটা থেকে আমরা মুক্তি চাই। আমরা গণমাধ্যমে আমরা দায়িত্বশীলতার সঙ্গে, সত্যনিষ্ঠতার সঙ্গে, দেশপ্রেমের সঙ্গে, সততার সঙ্গে আমরা দায়িত্ব পালন করতে চাই এবং আমরা সেই জন আস্থাটা ফেরত আনতে চাই, যেটা গণমাধ্যমের বড় চ্যালেঞ্জ। সেখানে শুধু সরকার তো সহায়তা করলেই হবে না, আমাদের নিজেদেরকেও সেই দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে, ত্যাগের পরিচয় দিতে হবে, বস্তুনিষ্ঠতা সাংবাদিকতায় আমাদের আনতে হবে এবং মানুষের আস্থাটা যেন আমাদের মধ্যে ফিরে আসে, আমরা যেন সেটা ফিরে পাই, সেটার জন্য আমাদের চেষ্টা করতে হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গে আপনি দেখেন ইরান যে যুক্তরাষ্ট্রের হামলা ইরানে বিশেষ করে সেটার 16তম দিনও আমরা দেখেছি, এর প্রভাব কিন্তু আমাদের দেশেও পড়ছে। বিশেষ করে আপনি দেখেছেন সবশেষ আমি জেনেছি মধ্যপ্রাচ্য সংকটের কারণে 557টি ফ্লাইট বাতিল করা হয়েছে এ পর্যন্ত এবং প্রবাসী যারা আছে তারাও, জ্বালানি নিয়েও এখনো বলা হয়েছে কোনো শঙ্কা নেই, তারপরেও কিন্তু শঙ্কা রয়ে গেছে। তো এই ক্ষেত্রে কিভাবে দেখছেন এটা? শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবীর প্রত্যেকটা নাগরিকই আক্রান্ত হয়েছে। আমেরিকার যে উন্মত্ততা এবং ইসরায়েলের যে বর্বরতা আমরা দেখেছি, প্যালেস্টাইনে রক্ত ঝরছে, অনেক বছর ধরে রক্ত ঝরছে। তো এই বিশ্ব বিবেক এখন আস্তে আস্তে জেগে উঠছে। আপনি একটু আগে একটা শিরোনামে পড়েছেন যে মিত্রদের পাশে পাচ্ছে না, এমনকি আপনি দেখবেন কয়েকদিন পরে আমেরিকার জনগণই রুখে দাঁড়াবে এটার বিরুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে। তারাও আক্রান্ত হচ্ছে, তাদেরও বেশি দামে তেল কিনতে হচ্ছে। সমস্ত বিশ্ব ব্যবস্থা কিন্তু একটা তছনছ হয়ে গেছে, আসলে একটা স্থিতি নষ্ট হয়েছে এবং সারা পৃথিবীতে কিন্তু এই অন্যায়ের প্রভাবটা পড়ছে। প্রত্যেকটা মানুষ কিন্তু সাফার করছে এটার জন্য। বাংলাদেশে আমাদের হাজার হাজার শ্রমিক আমাদের মানে মধ্যপ্রাচ্যের দেশগুলিতে
কর্মরত আছেন আমাদের জন্য, সেখানে অনেকে আমাদের প্রাণও হারিয়েছেন এর মধ্যে। আমরা তো সামনে ঈদ, সবাই উৎকণ্ঠার সঙ্গে, পুরা জাতি উৎকণ্ঠার সঙ্গে আছে তারা যেন শান্তিতে থাকতে পারে, এবং আমাদের রেমিটেন্স প্রবাহে কিন্তু এটা একটা বড় ধাক্কা পড়বে, আমাদের অর্থনীতিতে ক্ষতি হবে, জ্বালানি ক্ষেত্রেও একটা সংকট তৈরি হবে। ইতিমধ্যেই যতই সরকার চেষ্টা করছে, কিন্তু পাম্পে এখন গিয়ে পাওয়া যাচ্ছে না, অনেক সময় জ্বালানি পাওয়া যাচ্ছে না। সামনে ঈদ যাত্রা শুরু হয়ে গেছে, এর মধ্যে আজকের থেকে সরকারি 7 দিনের টানা ছুটি শুরু হয়েছে। তো আশা করি যে একটা সুস্থিরতার মধ্যে পৃথিবী, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, এবং মুসলিম উম্মাহ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে এই সব আমেরিকান সাম্রাজ্যবাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। প্যালেস্টাইনি যে এরকম বর্বরতা, গণহত্যা চলছে, সেগুলির বিরুদ্ধে আমরা সম্মিলিতভাবে যেন রুখে দাঁড়াতে পারি। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যেন শক্ত হাতে, সেই দৃঢ়তার সঙ্গে যেন এই পরিস্থিতি মোকাবেলা করতে পারি এবং যুদ্ধে জয়লাভ করতে পারি। ইরানকে ধন্যবাদ জানাই তাদের সেই রকম সাহসী বিরচিত যে ভূমিকার জন্য এবং দৃঢ়তার জন্য। তারা এখন গার্ডিয়ানের মতো পত্রিকা লিখেছে যে এখন যুদ্ধ ইরানের হাতে চলে গেছে। আসলে আমেরিকা কিন্তু এখন পালাবার পথ খুঁজছে, মানে উভয় সংকটে, ট্রাম্প এখন উভয় সংকটে আরো সংকটে পড়বে, এবং এইটা প্রকৃতির প্রতিশোধ। এটা নিশ্চয়ই এক সময় না এক সময় আমাদের জয় হবে, সত্যের জয় হবে, শান্তির জয় হবে, ইসলামের জয় হবে, এবং মানবতার জয় হবে, অবশ্যই হবে। সেটার জন্য অনেক মূল্য দিতে হবে হয়তো, কিন্তু আমরা সেটার জন্যই আমরা অপেক্ষমান আছি। আল্লাহ যেন সেই শক্তি। ট্রাম্প কিন্তু বলেছেন যে তার মিত্রদের পাচ্ছে না, যেটা আপনি বলছেন, বিশেষ করে ন্যাটো এবং যুক্তরাজ্য না করে দিয়েছে। স্টিমার প্রধানমন্ত্রী বলেছেন যে, এবং ট্রাম্প বলেছেন যে যাদেরকে বহুবার সাহায্য করেছি তারা এখন সাহায্যের হাত বাড়াচ্ছে না। এবং এই ট্রাম্পের যে অন্যায়ের সঙ্গে কেন থাকবে তারা? তাদেরও তো বিবেক আছে, আস্তে আস্তে বিবেকটা জাগ্রত হবে, এবং বিশ্বব্যাপী জনমত যুদ্ধের বিরুদ্ধে। এবং খোদ আমেরিকাতেই আপনি দেখবেন যে অনেক বিদ্রোহ হবে, অনেক অশান্তি হবে, অনেক বিশৃঙ্খলা হবে, এই প্রতিবাদ হবে, নিন্দা হবে, আরও হবে, ব্যাপকতর হতে থাকবে দিনকে দিন। সেটা তখন কিন্তু আমাদের একটা নৈতিক জয় আমাদের অর্জিত হবে, এবং এর মধ্যে অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের প্রাণহানি হচ্ছে, ক্ষতি হচ্ছে, সম্পদের বিপর্যয়, উৎকণ্ঠা বাড়ছে। তার মধ্যেও আমরা আশাবাদী যে ইনশাআল্লাহ একটা আমরা ভালো কিছু পরিবর্তন আমরা পাবো, এবং ইতিবাচক একটা যুদ্ধের সুন্দর একটা সমাপ্তি আমরা পাবো আশা করি, এবং বিশ্বের শান্তি এবং স্থিতি আবার ফিরে আসবে। তবে মধ্যপ্রাচ্য সহ বাংলাদেশের যে যুদ্ধের কারণে যে সংকট মোকাবেলায় সরকারকে কি কার্যকরী পদক্ষেপ নেওয়া উচিত এখন থেকেই? যাতে সেটার জন্য আমি মনে করি যে সব দলের সঙ্গে একটা বৈঠক করে তারপরে একটা পরিস্থিতি, জাতীয় সংকট এটা, সেটা কিভাবে মোকাবেলা করা যায়, একটা এই ধরনের সবাইকে আস্থায় নিয়ে কিন্তু আমার মনে হয় একটা বৈঠক করে একটা কি করণীয় সেটা ঠিক করা দরকার। এটা দ্রুত করাই ভালো, যত দেরি হবে তত এটা কিন্তু বিপজ্জনক হয়ে উঠতে পারে। সেই জন্য সবাইকে সঙ্গে নিয়ে সিদ্ধান্ত নেওয়া দরকার কিভাবে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব। এটা বিশ্ব সংকট, এটা তো এই সরকার তৈরি করে নাই, সরকার এটার মধ্যে এসে পড়েছে। আগের এমনি জঞ্জালের মধ্যে, ভগ্নস্তূপের মধ্যে, বিপর্যয়ের মধ্যে তারা দায়িত্ব নিয়েছে, মাত্র 1 মাস বয়স। তো আমার মনে হয় যে সব দলের অংশগ্রহণে যদি একটা ঐকমত্য প্রতিষ্ঠা হয় কিভাবে পরিস্থিতি মোকাবেলা করা যাবে, একটা যদি মানে কর্মকৌশল ঠিক করা যায়, পরিকল্পনা ঠিক করা যায়, তাহলে সেটা মঙ্গলজনক হবে। একটা বিষয় আমি আপনার অনুষ্ঠানের শেষ প্রান্তে আরেকটা বিষয় হচ্ছে, গতকাল আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 7 বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ দেওয়া হয়েছে, ইউজিসি যেই সেখানেও। তো এই যে বিশ্ববিদ্যালয়গুলোর নতুন ভিসি নিয়োগ, তো আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে অতীতে যেই দলীয়করণ করা হয়েছে, বিশেষ করে কেউ বলছে নতুন ভিসি নিয়োগ এবং শিক্ষার মান উন্নয়নে কী ভূমিকা রাখবে? আমরা সেটার জন্য একটু অপেক্ষা করি দেখি, কারণ অনেক ক্ষেত্রে তো প্রশাসনিক কারণে বিশৃঙ্খলা হয়েছে, তারপরে নানান অসন্তোষ হয়েছে। শিক্ষাঙ্গন যদি সুস্থির থাকে তাহলে দেশও তো সুস্থির থাকতে পারে। আমরা সেখানে দেখেছি যে একদলীয় ছাত্র সংগঠনের দৌরাত্ম্য দেখেছি, আমরা আবরারের হত্যাকাণ্ড আমরা দেখেছি, আরও বহু কিছু দেখেছি। সেখানে আমরা চাইব যে সবাই মিলে একটা শান্তিপূর্ণ সহাবস্থান করবে ছাত্র সংগঠনগুলি, এবং ইতিবাচক এবং কল্যাণমূলক তারা কাজ করবে, এবং সেরকম যেন দলীয় তলবিবাহক না হয়ে ছাত্রদের কল্যাণে তারা সেরকম ছাত্রদের পড়াশোনার উন্নয়নে, জীবনমান উন্নয়নে, পড়াশোনার পরিবেশটা বজায় রাখার জন্য, উন্নয়নের জন্য তারা যেন কাজ করেন, সেটা আমরা প্রত্যাশা করব। প্রশাসনিক এই শূন্যতার কারণে যেই সব বিপর্যয় ছিল, বিশৃঙ্খলা ছিল, আশা করি সেগুলি দূর হবে। আমরা অপেক্ষা করি, মাত্রই হয়েছে, 24 ঘন্টা হয় নাই তাদের নিয়োগের। তা আমরা আশা করব, এবং একটু অপেক্ষা করি দেখি কি তারা কি করছেন, আমরা আশাবাদী হতে চাই। ওকে হাফিজ ভাই, আজকে আমরা এই পর্যন্তই। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, ফ্রন্ট পেজ আজ এই পর্যন্তই। আগামীকাল দেখা হবে ঠিক একই সময়ে। ভালো থাকুন, সুস্থ থাকুন, শুভ সকাল।